অব্যাহতি পাওয়ার পরে তো আমি সমাজের কাছে, এলাকাবাসীর কাছে, আশেপাশের ছোট ভাই বোন যারা আছে, বড় ভাই বোন, তাদের কাছে তো মনে হচ্ছে আমি একজন অপরাধী। কারণ অপরাধী না হলে আমাকে কেন বের করা হলো? তাদের কাছে একটা মানে আমার আমার ইমেজটা এরকম হয়েছে যে আমি একটা অপরাধ করে বের হয়েছি, কিন্তু আমি তো জানি যে হচ্ছে আমি কেন আমাকে বের করে দেওয়া হলো। এটা তো আসলে আমি কাউকে বুঝাতেই পারতেছি না যে একটা সিলি একটা কারণে বিশৃঙ্খলার জন্য আমাকে বের করা হলো। আসলে আমরা দেখেছি যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব স্যারের নাম আমার মনে হয়, স্যার বলেছেন যে 227 জনের মধ্যে বেশিরভাগই আবার ওদের চাকরিতে ফিরতে পারবে। তো আমার কথা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশের প্রথম বৈষম্যর শিকার আমরা 40তম সাব ইন্সপেক্টর ক্যাডেট ব্যাচ। তো সেখানে আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করার পরে আমাদেরকে আমরা আশাবাদী যে যেহেতু বিসিএস 43তম বিসিএস প্রজ্ঞাপন থেকে বাদ পড়া যে ভাইদেরকে হচ্ছে আবার পুনরায় বিবেচনা করা হচ্ছে। তো আমরা আসলে 1 বছর সারদার মতো জায়গায় 1 বছর কঠোর পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে, ট্রেনিং করে আমরা আসলে আশাবাদী যে ওনাদের মতো করে আমাদের ব্যাপারে একটা পজিটিভ সিদ্ধান্ত আসবে। কারণ আমি চাই, বিশ্বাস করি বৈষম্যহীন বাংলাদেশ আসলে কোনো বৈষম্য থাকবে না, অতটুকু বিশ্বাস নিয়ে আমরা আজকে এখানে আসছি। এই যে আমরা চাকরিতে দ্রুত পুনর্বহাল চাই, যেহেতু পাসিং আউট বেড়ে 40তম ব্যাচে পাসিং আউট ডেট দিয়েছে আমরা শুনতে পাচ্ছি, যেহেতু একাডেমিতে 15 তারিখ। সুতরাং আমরা চাই যে 15 তারিখের ভিতরে আমাদের একসাথে পাসিং আউট করাইয়ে একসাথে ব্যাচকে বের করে দেশ সেবায় নিয়োজিত করব। কারণ আমরা দাঁড়াচ্ছি আমাদের ন্যায্য অধিকার নিয়ে, আমরা চাকরিতে পুনর্বহাল চাই, এটাই আমাদের দাবি। গত 6 জানুয়ারি 2025-এ আমাদের স্বরাষ্ট্র সচিব মহোদয় আমাদের 3 জন প্রতিনিধি ভিতরে যায়। সেখানে তাদের আশ্বাস দেয় এবং আল্লাহর দোহাই দিয়ে বলে যে আমি তোমাদের ব্যাপারে কাজ করবো এবং তোমাদের কীভাবে বহাল রাখা যায় সে চেষ্টা করবো। সেই আশ্বাসে আমরা, যেহেতু তিনি বলেছেন আমাদের সিনিয়র স্যার, আমরা ওই দিন কর্মসূচি অফ করে আমরা নিজ নিজ যার জেলায় বাড়িতে চলে যাই। কিন্তু 12 তারিখের মধ্যে আমাদের একটা কিছু জানানোর কথা, কিন্তু আমার অফিসিয়ালি কোনো কিছু জানতে পারিনি। এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি যে আমাদের অবশ্যই আশ্বস্ত আমরা সবাই, আমরা যারা ভুক্তভোগী, আমাদের বহাল করা হবে সেই আশায় আমরা এখানে আসছি। আমাদের প্রিন্সিপাল এডিশনাল আইজিপি মাসুদুর রহমান স্যারকে প্রত্যেকটা সংবাদ মাধ্যম থেকে প্রশ্নটা করলে স্যার নিজেই বলতো যে এখানে ডিসিপ্লিন জনিত ইস্যু উনি বলতো। আর আমি ব্যক্তিগত আমার ব্যাপারটা বলতে পারি, আমি আমার রাজনীতি আমি আমার এন্টায়ার লাইফে, আমি আমার শিক্ষা জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে কখনোই বিন্দু পরিমাণ রাজনীতি করিনি। সেক্ষেত্রে আমার বিরুদ্ধে যদি এসব এলিগেশন আনতে যায় কখনোই সম্ভব না। এখানে রাজনৈতিক কোনো ইস্যুই নাই। আমাদের যে শোকজ লেটারটা আছে ওখানেই ছিল বিশৃঙ্খলার জন্য, মানে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে হচ্ছে বের করে দেওয়া হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি তো আমাদের সাথে এরকম শৃঙ্খলা ভঙ্গের কোনো কারণ ঘটেইনি। যদি তারা একাডেমি যদি মনে করে যে, একাডেমি বিভিন্ন কিছু মনে করতে পারে, একাডেমি যদি মনে করে যে আমরা শৃঙ্খলা ভঙ্গ করছি, তো সারদা হিসেবে বা পুলিশ একাডেমি হিসেবে ওখানের ভাষায় যেটাকে বলা হচ্ছে এক্সট্রা ড্রিল, তো আমরা যদি শৃঙ্খলা ভঙ্গই করে থাকি, তাদের কাছে মনে হয়ে থাকে, তাহলে এক্সট্রা ড্রিল অথবা ইডি যেটা বলে ওটা দিতে পারতো। কিন্তু এই সামান্য একটা ইস্যু দেখিয়ে আমাদেরকে গুরুদণ্ড দিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। অন্যায় বলবো না কি বলবো আসলে জানি না, কিন্তু বৈষম্য বিরোধী সরকারের কাছে অন্তত আসলে আমরা এটা আশা করি না আর কি। আমরা বৈষম্যর শিকার কেন হলাম, এটা সরকারের কাছে আমাদের প্রশ্ন। আমার থেকে মনে হয় দরিদ্র ছেলে বাংলাদেশে কেউ নাই। আমি কিন্তু এই পুলিশে যোগদান করার আগে পরিবেশ অধিদপ্তরে আমার 11 গ্রেডের চাকরি হয়েছিল। তো আমি কিভাবে বলতে পারি যে ডিএনএ টেস্ট করে চাকরি দিত? আমি তো কোনো রাজনৈতিক দলের সাথে বা কোনো দলের জলদাস আমি ছিলাম না। আমার তো চাকরি স্বচ্ছভাবে আমার চাকরি হয়েছে। তা আমি কিভাবে বিশ্বাস করি যে আমার এই ডিএনএ টেস্ট করে আমলিগ সরকার চাকরি দিত? আমি মনে করি যার যার মেধার যোগ্যতায়, দেখেন এখানে প্রথমে ইন্টারনেটে রেজাল্ট যাচাই হয়, তারপরে মাঠে আসতে হয়। মাঠে 3 দিন মাঠ করার পরে উচ্চতা, শারীরিক দক্ষতার পরে সেখানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করা লাগে 3 দিন, তারপরে কম্পিউটার, তারপরে ভাইবা, তারপরে মেডিকেল, তারপরে 1 বছরের দীর্ঘ প্রশিক্ষণ। সেখানে আমি কিভাবে বলতে পারি যে আমি আমার কথা বলতে পারি, আমি তো কোনো রাজনীতি করিনি, তাহলে আমার চাকরিটা কিভাবে হইল?